नमस्कार गल्पे गल्पे पढ़ा यूट्यूब चैनेले तोमादेर सकलके जानाई स्वागत। आमरा आलोचना करछि द्वादश श्रेणीर तृतीय सेमिस्टारे थाका बांगालिर विज्ञान चर्चार इतिहास विषये। आजके तार नवम पर्व। এই পর্বে এসে আমরা পাঁচজন মানুষ সম্পর্কে আলোচনা করব এবং তাদের বিষয়ে জানব। তার আগে একটা কথা বলি যে এই বিজ্ঞান চর্চার ইতিহাস বিষয়ে যে ৮টি পর্ব হয়ে গেল সেই পর্বগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর বিজ্ঞান চর্চার ইতিহাস বিষয়টি শেষ হবার পর আমি বাংলা গানের ধারা নিয়ে ভিডিও আনব। ইতিমধ্যে বাংলা গানের ধারা নিয়ে যে দুটি ভিডিও আমার চ্যানেলে আছে সেই দুটি ভিডিওতে তোমরা অসংখ্য ভালোবাসা দিয়েছো, সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যে সেখান থেকে উপকৃত হচ্ছ এটা জেনে আমি ভীষণ আনন্দ পেয়েছি। তাই খুব বেশি দেরি না করে আমি বিজ্ঞান চর্চার ইতিহাস বিষয়টি শেষ হলেই বাংলা গানের ধারা নিয়ে ভিডিও আনব। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা সেখান থেকে তোমাদের প্রয়োজনীয় তথ্য বা বিষয়গুলি সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবে। আজকে আর বেশি দেরি না করে বিষয়ের মধ্যে চলে যাই। আজকে আমরা আলোচনা করব প্রিয়দা রঞ্জন রায় সম্পর্কে। কে এই প্রিয়দা রঞ্জন রায়? তিনি 1888 সালে জন্মগ্রহণ করেন এবং 1982 সালে মারা যান। চট্টগ্রাম কলেজে উচ্চশিক্ষার প্রাথমিক পর্ব শেষ করার পর 1908 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়ন ও পদার্থবিদ্যায় অনার্স সহ স্নাতক এবং প্রথম শ্রেণীতে প্রথম হয়ে 1911 সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। প্রিয় বিষয় ছিল অজৈব রসায়ন। উচ্চতর গবেষণা শুরু করার কিছুদিন পরেই একটি দুর্ঘটনায় সালফিউরিক অ্যাসিড লেগে তার বাঁ চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং ডান চোখটিও ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এতে তিনি দমে যাননি। এরপরেও তিনি কিন্তু গবেষণার কাজ চালিয়ে গেছেন। এভাবে গবেষণার কাজ চালাতে চালাতে সিটি কলেজে তিনি অধ্যাপনার কাজ শুরু করেন। 1918 সালে স্যার আশুতোষের আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের নবপ্রতিষ্ঠিত সায়েন্স কলেজে পালিত অধ্যাপক প্রফুল্লচন্দ্রের সহকারী নিযুক্ত হন এই প্রিয়দা রঞ্জন। 1929 সালে ঘোষ ট্রাভেলিং ফেলোশিপ নিয়ে ইউরোপে সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার প্রথম শ্রেণীর কয়েকটি রাসায়নিক গবেষণাগারে হাতে কলমে কাজের অভিজ্ঞতা তাকে আরো সমৃদ্ধ করে। এই পর্বে তার গবেষণার প্রধান বিষয় ছিল যৌগিক পদার্থের আণবিক গঠন ও সংযোগ ক্ষমতা। প্রিয়দা রঞ্জনের গবেষণা আন্তর্জাতিক বিজ্ঞানী মহলে সানন্দ স্বীকৃতি লাভ করে। 1937 সালে দেশে ফিরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে রসায়ন শাস্ত্রের খয়রা অধ্যাপক এবং 1946 সালে পালিত অধ্যাপক পদে নিযুক্ত হন। 1931 সালে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের রসায়ন শাখার সভাপতি নির্বাচিত হন। 1947 সালে ভারতীয় কেমিক্যাল সোসাইটির সভাপতিত্বের সূত্রে প্রিয়দা রঞ্জন আচার্য প্রফুল্লচন্দ্রের হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস গ্রন্থটি নতুন করে সম্পাদনা করেন। তবে ছাত্র রসায়ন ও বিজ্ঞানের অন্যান্য শাখা সম্পর্কে প্রগাঢ় জ্ঞানের পাশাপাশি প্রাচীন ভারতীয় শাস্ত্রের বৈজ্ঞানিক ভাবনা সম্পর্কে তার পাণ্ডিত্য ছিল বিস্ময়কর। প্রিয়দা রঞ্জন রচিত একটি গ্রন্থের নাম অতিকায় অণুর বিচিত্র কাহিনী। এটি কিন্তু ইম্পর্টেন্ট। অতিকায় অণুর বিচিত্র কাহিনী কার লেখা? প্রিয়দা রঞ্জন রায়। তাহলে দেখো প্রিয়দা রঞ্জন রায় সম্পর্কে আমরা জানলাম। একটি বিষয় তোমাদের বলি, যখন আমাদের এই বিজ্ঞান চর্চার ইতিহাস সম্পূর্ণ পড়া হয়ে যাবে তারপর কিন্তু আমি ছোট ছোট করে এখান থেকেই এমসিকিউ রাখবো, এমসিকিউ এর পর্ব রাখবো, যেখান থেকে তোমরা উত্তরগুলো দেখে বুঝে করতে পারবে যে কি ধরনের প্রশ্ন আসতে পারে, সেই সম্পর্কেও তোমাদের একটা ধারণা তৈরি হবে। হয়তো ছোট ছোট হবে সেই ভিডিওগুলি, কিন্তু তোমাদের অনেক উপকারে লাগবে। হয়তো অল্প অল্প সংখ্যায় আমি সেখানে প্রশ্ন দেব, কিন্তু তোমরা সেই প্রশ্ন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা রাখতে পারবে যে কি ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে এবং তোমরা সেইভাবে প্র্যাকটিস করলে আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হবে না।
কিন্তু আমি বারবার বলবো যে বইটাকে খুঁটিয়ে পড়ো, দেখবে কোনো প্রশ্নই তোমার কাছে অচেনা লাগবে না, অজানা লাগবে না। বইটা যদি খুঁটিয়ে পড়ো, তার সাথে আমার এই ভিডিওগুলো একটু দেখো এবং সেখান থেকে ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমি বলছি সেগুলো একটুখানি নোট করে রেখো, সেগুলো বারবার পড়ো, দেখবে ভালো ফল অবশ্যই হবে। এরপর আমরা চলে আসছি জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় সম্পর্কে। 1893 সালে যে মানুষটি জন্মগ্রহণ করেন এবং 1983 সালে যিনি মারা যান। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ছাত্র গোষ্ঠীর এক জ্যোতিষ্ক জ্ঞানেন্দ্রনাথ শৈশবে পিতৃহীন হওয়ায় প্রাথমিক শিক্ষায় প্রচুর ব্যাঘাত ঘটলেও একরোখা জ্ঞানেন্দ্রনাথ প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়ন শাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তিতে সম্মানিত হন। জ্ঞানেন্দ্রনাথের রসায়নের মূল বিষয় ছিল কোলয়েডের মধ্যে তড়িৎ উদ্ভবের ক্রিয়া। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, কোলয়েডের মধ্যে তড়িৎ উদ্ভবের ক্রিয়া রসায়নের মূল বিষয় ছিল জ্ঞানেন্দ্রনাথের। এ বিষয়ে 1920 সালের 29শে অক্টোবর লন্ডনের ফ্যারাডে সোসাইটি ও ফিজিক্যাল সোসাইটির আমন্ত্রণে তিনি যে সন্দর্ভ পাঠ করেন, বিখ্যাত নেচার পত্রিকা তার ভূয়সী প্রশংসা করে বলে এ বিষয়ে অধ্যাপক মুখার্জির মতই বিজ্ঞান জগতে সর্বাগ্র গণ্য। তাহলে নেচার পত্রিকা এটি কিন্তু একটি বিখ্যাত পত্রিকা, যেটি লন্ডনের ফ্যারাডে সোসাইটি ও ফিজিক্যাল সোসাইটির আমন্ত্রণে তিনি যে সন্দর্ভ অর্থাৎ প্রবন্ধ টাইপের যে বিষয় সেইটি পাঠ করেন, সেটি এখানে নেচার পত্রিকাতে সেখানে তার ভূয়সী প্রশংসা করা হয়। এরপর দেখো, তেল নিষ্কাশন সম্পর্কে জ্ঞানেন্দ্রনাথের প্রায়োগিক পরামর্শের জন্য কৃতজ্ঞ বার্মা অয়েল কোম্পানি তাকে সম্মান দক্ষিণা হিসাবে যে 35,000 টাকা প্রদান করে, তিনি সেই অর্থ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোলয়েড গবেষণা বিষয়ক বিভাগ চালু করার জন্য দান করেন। জ্ঞানেন্দ্রনাথের অরিজিন অ্যান্ড নিউট্রালাইজেশন অব দি চার্জ অফ কোলয়েডস উক্ত বিষয়ে অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থের মর্যাদা পায়। রসায়নবিদ্যার পাশাপাশি কৃষিবিদ্যা ক্ষেত্রেও তার গবেষণা ভারত সরকারকে সাহায্য করেছে। তাহলে জ্ঞানেন্দ্রনাথের এই যে অরিজিন অ্যান্ড নিউট্রালাইজেশন অফ দি চার্জ অফ কোলয়েডস উক্ত বিষয়ে অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থের মর্যাদা পায়। ঠিক আছে, রসায়নবিদ্যার পাশাপাশি চিকিৎসাবিদ্যার ক্ষেত্রেও তার গবেষণা ভারত সরকারকে অনেকভাবে সাহায্য করেছে। তাহলে এই হলো জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় সম্পর্কে আমাদের জানার বিষয়। এখানে তাহলে আমরা 2-3টে বিষয় খুবই মনে রাখবো, সেটি হলো প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি পান তিনি, এবং 2 নম্বর হচ্ছে কোলয়েডের মধ্যে তড়িৎ উদ্ভবের ক্রিয়া তিনি জানান। 3 নম্বর হলো বার্মা অয়েল কোম্পানি তাকে সম্মান দক্ষিণা দেন এবং সেই অর্থ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোলয়েড গবেষণা বিভাগে দান করেন। আর 4 নম্বর হলো এই যে অরিজিন অ্যান্ড নিউট্রালাইজেশন অব দি চার্জ অফ কোলয়েডস, এই বিষয়ে অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থের মর্যাদা পায়। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি আশুতোষ মুখোপাধ্যায়ের প্রসঙ্গে। কে ছিলেন এই আশুতোষ মুখোপাধ্যায়? কলকাতা হাইকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আশুতোষ মুখোপাধ্যায় জীবদ্দশাতেই কিংবদন্তি হয়ে উঠেছিলেন, যার জন্ম 1864 এবং মৃত্যু 1924। ছাত্রাবস্থাতেই তার গবেষণা আন্তর্জাতিক গণিত মহলে কেমব্রিজ মেসেঞ্জার অফ ম্যাথমেটিক্সের মতো কুলীন পত্রিকায় প্রকাশিত এবং উচ্চ প্রশংসিত হয়। গণিতের পাশাপাশি পদার্থবিদ্যা, সংস্কৃত ও পালি ভাষা সাহিত্য এবং আইনবিদ্যায় তার অধিকার ছিল বিস্ময়কর। তাহলে কোন কোন বিষয়? পদার্থবিদ্যা, সংস্কৃত, পালি ভাষা সাহিত্য এবং আইনবিদ্যায় তার অধিকার ছিল বিস্ময়কর। মাতৃভাষাকে উচ্চ শিক্ষা চর্চার বাহন করে কলকাতা বিশ্ববিদ্যালয়কে পৃথিবীর অন্যতম সেরা জ্ঞান চর্চা কেন্দ্র করে তোলার জন্য তার নিরলস সংগ্রামের তুলনা পৃথিবীতে খুব কম। বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত প্রশাসনের অধীনে নিয়ে আসার জন্য তিনি অত্যন্ত আগ্রহী ছিলেন। সর্বপল্লী রাধাকৃষ্ণন, সিভি রমনের মতো অন্য প্রদেশের সম্ভাবনাময় গুণীজনকে এবং রবীন্দ্রনাথের মতো মনীষীকে বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট করে তিনি তার অসামান্য দূরদৃষ্টির পরিচয় দিয়েছিলেন। তিনি
বিশ্ববিদ্যালয়ের কাঠামোর মধ্যে থেকেই প্রায় সব জাতীয়তাবাদীমূলক বিষয়কে কার্যকর করেছিলেন। তিনি কলেজ স্ট্রিট ও রাজাবাজার ক্যাম্পাসের কলা ও বিজ্ঞান বিভাগের জন্য নতুন বিভাগ সমূহ স্থাপন করেন এবং দেশি ভাষা ও প্রাচীন ভারতের ইতিহাস বিভাগ দুটি চালু করেন। তাঁর আমলে বিদেশি ও ভারতীয় বহু খ্যাতনামা শিক্ষাবিদ প্রফেসর হিসাবে বিভিন্ন বিভাগে নিযুক্ত হন। তিনি নিজে ব্যক্তিগতভাবে সমস্ত বিভাগের সিলেবাস প্রণয়নের তত্ত্বাবধান করেন। তিনি ছাত্রদের কল্যাণের জন্য যেমন উদ্বিগ্ন থাকতেন, তেমনি শিক্ষা ও পরীক্ষার ব্যাপারেও তাদের আগ্রহ সৃষ্টিতে অনুপ্রেরণা যোগাতেন। তাহলে এই হলো আশুতোষ মুখোপাধ্যায় সম্পর্কে তথ্য। এখানগুলো একটু ভালোভাবে দেখবে, 2-3 বার ভালোভাবে মন দিয়ে পড়বে। এরপর আমরা দেখব ইন্দুমাধব মল্লিক। তিনি 1869-এ জন্মগ্রহণ করেন এবং 1917 সালে মারা যান। সমকালে মেধাবী ছাত্র হিসাবে প্রায় কিংবদন্তি বিচিত্র চরিত্রের মানুষ ইন্দুমাধব মল্লিক সম্পর্কে ভারতবর্ষ পত্রিকায় লেখা হয়, বিশ্ববিদ্যালয়ের সমস্ত উপাধি পরীক্ষা প্রদান করা যেন তাহার একটা খেয়াল ছিল। এমএ পরীক্ষায় তিনি 3 বার 3 বিষয় দিয়া উত্তীর্ণ হন। তাহার পর বিএল পরীক্ষা দেন। তাহার পর তিনি মেডিকেল কলেজে প্রবিষ্ট হইয়া সর্বোচ্চ উপাধি লাভ করেন। উকিল না হইয়া ডাক্তারি ব্যবসায় আরম্ভ করেন। তাহলে দেখো যে তিনি মানুষ একবার এমএ পাস করেই এখন নাজেহাল হয়ে যাচ্ছে, আর তিনি 3 বার এমএ পরীক্ষা দিয়েছেন এবং 3 বারই তিনি 3টে বিষয়ে উত্তীর্ণ হয়েছেন। তারপরে বিএল পরীক্ষা দিয়েছেন এবং তারপরে মেডিকেল কলেজে গিয়েও সর্বোচ্চ উপাধি পেয়েছেন। তাহলে দেখো উকিল না হয়ে তিনি ডাক্তারি ব্যবসা আরম্ভ করলেন। এখানে দেখো মানুষটির তাহলে জ্ঞান পিপাসা কতদূর ছিল, তাই তিনি একটার পর একটা বিষয় নিয়ে পড়াশোনা করেছেন এবং সেই বিষয়ে সর্বোচ্চ উপাধিও লাভ করেছেন। তিনি ছিলেন বঙ্গবাসী কলেজের প্রথম বোটানির এমএ 1898 সাল। এছাড়া 1891 সালে দর্শন শাস্ত্রে ও 1892-তে পদার্থবিদ্যায়, 1899 সালে জীববিদ্যা ও শারীরবিদ্যায় সসম্মানে এমএ পাস করেন। তাহলে দেখো 1898, 91, 92 পরপর তিনি এমএ পাস করছেন। 91 সাল 92 সালে তিনি দর্শন শাস্ত্রে আর পদার্থবিদ্যায়, আর পরবর্তীতে দেখো 98 সালে বোটানি এবং 99 সালে জীববিদ্যা ও শারীরবিদ্যায় এমএ পাস করছেন। আইন শাস্ত্রে স্নাতক হওয়ার পর কিছুদিন আদালতে যাতায়াত করে বঙ্গবাসী কলেজে অধ্যাপনায় ফিরে যান। 1908 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা বিজ্ঞানে এমডি ডিগ্রি পাওয়ার পর পর্যন্ত ডাক্তারি পেশায় স্থিতিশীল হলেও দেশ ভ্রমণের তীব্র আগ্রহ কখনোই তাকে স্থির থাকতে দেয়নি। 1910 সালে প্রবাদে পরিণত হওয়া যন্ত্র ইকমিক কুকার উদ্ভাবন করেন তিনি। এদেশে অটো ভ্যাকসিন পদ্ধতি তিনিই চালু করেন। পাণ্ডুলিপি সংগ্রহ, পৌরবিজ্ঞান ও স্বাস্থ্যবিধি সম্পর্কেও তার অত্যন্ত মৌলিক মতামত ছিল। এই জায়গাটা ইম্পর্টেন্ট, এতক্ষণ তার পড়াশোনা নিয়ে পড়লাম। এবার তিনি কি করেছিলেন? ইকমিক কুকার উদ্ভাবন করেন, অটো ভ্যাকসিন পদ্ধতি চালু করেন, পাণ্ডুলিপি সংগ্রহ, পৌরবিজ্ঞান ও স্বাস্থ্যবিধি সম্পর্কেও তার অত্যন্ত মৌলিক মতামত ছিল। ইন্দুমাধবের চীন ভ্রমণ ও বিলাত ভ্রমণ বই দুটি এখনো অতি উচ্চমানের ভ্রমণ সাহিত্যের মধ্যে পরিগণিত হয়ে থাকে। যেহেতু তিনি ভ্রমণ করতে ভালোবাসতেন, সেখান থেকে তিনি কিন্তু ভ্রমণ সাহিত্য রচনা করেছিলেন। চীন ভ্রমণ এবং বিলাত ভ্রমণ এই বই দুটি তিনি রচনা করেছিলেন। এরপর আমরা যার কথা পড়ব তিনি হলেন শিশির কুমার মিত্র, যিনি জন্মগ্রহণ করেন 1890 এবং মারা যান 1963। এই শিশির কুমার 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর পরীক্ষায় স্বর্ণপদক এবং 1920 সালে সিভি রমনের অধীনে গবেষণা করে রেডিও ফিজিক্সে ডিএসসি পান। প্রাথমিক কর্মজীবন কাটে বাংলা ও বিহারের বিভিন্ন কলেজে অধ্যাপনায়। প্যারিসে সরবন বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রি লাভের পর কিছুদিন মাদাম কুরির গবেষণাগারে কাজ করার বিরল সুযোগের অধিকারী শিশির কুমার 1923 সালে দেশে ফিরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের খয়রা অধ্যাপক পদে যোগদান করেন। 1935 সালে বিলেতে রেডিও ফিজিক্সের উচ্চতর প্রায়োগিক শিক্ষা লাভ করে দেশে ফিরে একটি রেডিও গবেষণা কেন্দ্র স্থাপনের জন্য সচেষ্ট হন।
এবং বহু সংগ্রামের পর 1942 সালে ভারত সরকারের শিল্প ও বিজ্ঞান গবেষণা কমিটির অনুমোদন লাভ করে তার স্বপ্নের এই প্রতিষ্ঠান। তাহলে তিনি রেডিও গবেষণা কেন্দ্র স্থাপনের জন্য সচেষ্ট হন এবং সেটি তিনি স্থাপন করতে পারেন। 1945 সালে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর স্তরে রেডিও ফিজিক্স অন্তর্ভুক্তির কৃতিত্ব শিশির কুমারেরই প্রাপ্য। 1958 সালে এফআরএস ফেলো অব দ্য রয়্যাল সোসাইটি সম্মান লাভ করেন। আয়ন মণ্ডলে বেতার তরঙ্গের আবেশ সংক্রান্ত গবেষণায় অসামান্য কৃতিত্বে মুগ্ধ হয়ে অস্ট্রেলিয়ার এক সংস্থা তাকে অত্যাধুনিক একটি আয়নোস্ফিয়ার মাপক যন্ত্র উপহার দেয়। এটি খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে যে আয়নোস্ফিয়ার মাপক যন্ত্র উপহার পান অস্ট্রেলিয়ার এক সংস্থার কাছ থেকে। কিন্তু সেটি পাওয়ার পর শিশির কুমার কি করেছিলেন? স্বদেশ প্রতি শিশির কুমার সেটি কলকাতার উপকণ্ঠে হরিণঘাটায় স্থাপন করেন। 1951 থেকে 1953 এশিয়াটিক সোসাইটির এবং 1954 থেকে 1955 সালে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতির পদ তিনি অলংকৃত করেছিলেন। আন্তর্জাতিক বিজ্ঞানী মহলে সমাদৃত তার রচিত একটি গ্রন্থ হলো দ্য আপার অ্যাটমসফিয়ার। তাহলে আজকে আমরা এই 5 জন মানুষ সম্পর্কে জানলাম। আর একটি পর্ব হলেই তোমাদের এই বিজ্ঞান চর্চার ইতিহাস বিষয়টি সম্পূর্ণ হবে। লাগলো তোমাদের আজকের পর্ব অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, তাহলে তোমার মতন তারাও উপকৃত হবে। আজকের পর্ব এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।